রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য আগামী 50 বছরের জন্য যা ক্ষতি করে যাচ্ছেন, সেই অবর্ণনীয় অপূরণীয় ক্ষতি সেটাকে পূরণ করা কখনোই সম্ভবপর হবে না। এমনিতেই ধরুন দুর্নীতির কথা আমি বাদই দিলাম, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সময় যা দুর্নীতি হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে এতটা দুর্নীতি হয়নি। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের চুরির কথা যদি বলেন, শিক্ষক নিয়োগের চাকরি চুরি থেকে কয়লা, গরু, বালি, যত রকমের যাবতীয় অনাচার অত্যাচার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমাদের রাজ্যে ঘটেছে। কিন্তু এছাড়াও যদি আপনারা দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে শিলমোহর দেননি, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে 4000-এর দীর্ঘ একটা বিস্তৃত বর্ডার রয়েছে, তার মধ্যে 72টি চেকপোস্টকে ওপেন করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বারবার অমিত শাহের দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজার মূল্যে জমি দেওয়ার আবেদন জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটাতে কর্ণপাত পর্যন্ত করেননি। এবং আপনাদের আমি বলেছিলাম যে গোপন তথ্য অনুসারে, ইন্টেলিজেন্সের সূত্র অনুযায়ী যে তথ্য আসছে, সেই তাতে ভারতের 7 সিস্টারকে উত্ত্যক্ত করা এবং 7 সিস্টারের মধ্যে আক্রমণ করার জন্য পশ্চিমবঙ্গ এবং শিলিগুড়ি করিডোরকে বেছে নেওয়া হচ্ছে। আপনারা সকলেই হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের 7 সিস্টার যেটি রয়েছে, সেটা একটা সরু চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়েই তার যোগাযোগ স্থাপন করা সম্ভব। এবং জঙ্গি সংগঠন আল কায়েদার ভারত উপমহাদেশীয় শাখা আনসারুল্লাহ বাংলা, তারা ভারতবর্ষের ওই 7 সিস্টার জুড়ে নাশকতার ছক কষছে। সেই কারণে তারা অবাধ বিচরণ ক্ষেত্র পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তারা সেফ কাস্টডি হিসাবে সেখানে আশ্রয় গ্রহণ করছে। অথচ রাজ্য প্রশাসন, রাজ্যের এসটিএফ তা নিয়ে কোনো কিছুই জানে না। আপনাদের একটা তথ্য আগেও দিয়েছিলাম, আজকে একেবারে স্পেসিফিক তথ্য আপনাদের সামনে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় টার্গেট কারা, ধৃত বাংলাদেশি জঙ্গিদের সুপ্ত আগ্নেয়গিরি বলল অসম পুলিশ। কি কি তথ্য মিলল, কি কি তথ্য মিলল সেটা আপনাদের জানাচ্ছি। কিন্তু তার আগে কি আপনাদের মনে রয়েছে যে আমি একটি পর্বে আপনাদের সামনে একটা ছোট্ট ফুটেজ দেখিয়েছিলাম? সেটা হচ্ছে এবিপি আনন্দ থেকে একটা স্ক্রিনশট। অসম এবং বাংলা স্লিপার সেল তৈরির ছক, মুর্শিদাবাদে গ্রেপ্তার 2 জঙ্গি মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। এটা আশা করি আপনাদের অনেকেরই মনে রয়েছে যারা সেই পর্বটা দেখেছিলেন। কিন্তু আপনাদের আজকে যেটা আমি বলবো, এই সূত্র ধরে এই দুজনকে কারা গ্রেপ্তার করেছে জানেন? কিভাবে আনসারুল্লাহ বাংলার এই কুখ্যাত 2 জঙ্গি নেতা তারা মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করেছিল, তাদেরকে কে ধরলো? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গের এসটিএফ যে কোনো ব্যবস্থা নেবে না, সেটা আমরা দীর্ঘদিন ধরেই জানি। তার কারণ পশ্চিমবঙ্গের কোনো নাশকতামূলক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার জন্য বারবার অন্যান্য রাজ্য, কখনো ইউপি, কখনো আসাম, কখনো মধ্যপ্রদেশ, তাদের এসটিএফ এসে পশ্চিমবঙ্গের জঙ্গিদের ধরে নিয়ে গিয়েছে, বারবার এনআইএ ধরে নিয়ে গেছে। কিন্তু রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন তা নিয়ে কোনো তথ্য দিতে পারেনি। সেটা কি ইচ্ছাকৃত নাকি তাদের অপদার্থতা, সেটা আপনারাই বুঝে নেবেন। গত 10ই ডিসেম্বর অর্থাৎ কয়েকদিন আগে, দিন 10 আগে অপারেশন প্রঘাত শুরু করেছিল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গত 17 এবং 18ই ডিসেম্বর দুদিনের অভিযানে অসম, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। বাংলার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 সন্দেহভাজন, যেই 2 সন্দেহভাজনের নাম একটু আগে স্ক্রিনশটে আপনাদের দেখালাম। দেশ বিরোধী কার্যকলাপের প্রশ্নে ধৃতদের সুপ্ত আগ্নেয়গিরির মতো ভয়ানক বলে বর্ণনা করেছে আসাম পুলিশের স্পেশাল ডিজি হরমিত সিং। ধৃতদের কাছ থেকে মিলেছে বিভিন্ন নিষিদ্ধ বই, উস্কানিমূলক নথিপত্র, পাওয়া গিয়েছে বিভিন্ন জঙ্গি নেতার মন্তব্য সম্বলিত পেন ড্রাইভ, ধৃতদের মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কাজেই বুঝতেই পারছেন যে আমার আপনার পাশের বাড়িতেই হয়তো কুখ্যাত সব জঙ্গি নেতারা বসে রয়েছেন, যারা সুযোগ পেলেই বড়সড় নাশকতামূলক কাণ্ড ঘটাবেন। আর এসব জানার পরেও পশ্চিমবঙ্গের পুলিশ কিংবা তাদের ইন্টেলিজেন্স উইংস তারা কিচ্ছুটি ধরতে পারে না। এই যে মুর্শিদাবাদ থেকে 2 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো, ভাবুন তো কেন পশ্চিমবঙ্গের এসটিএফ এর কাছে সেই ইনফরমেশন থাকলো না? আসাম এসটিএফ তারা পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পশ্চিমবঙ্গের এসটিএফ এর এই মুহূর্তে প্রধানকে জানেন? বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগের পর যৌথ অভিযানে এই 2 কুখ্যাত জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে। এরপরেই আপনারা বলুন যে পশ্চিমবঙ্গের এসটিএফ তাহলে জেগে জেগে কি ঘুমাচ্ছে? এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় 72টি চেকপোস্ট ওপেন করে রেখেছেন যাতে রোহিঙ্গারা এখানে ঢুকতে পারে, তাদের ভোট বাক্স বা ভোটার হয়ে যেতে পারে।
অন্যদিকে এদের সঙ্গে যদি জঙ্গিরাও ঢুকে যায় তাহলেও আমাদের রাজ্য প্রশাসনের কিচ্ছুটি ভূক্ষেপ নেই। এই রকম অবস্থায় যদি আমরা রাজনৈতিক সচেতন না হয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকেই বারবার জেতাতে আমরা সুযোগ করে দিই, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কি পরিণতি হতে পারে সেটা আপনারাই কল্পনা করে দেখুন। সেই তথ্যে আমি আর বারবার যেতে চাই না। কিন্তু এছাড়াও আজকের পর্বে যেটা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে, দেখুন আমি বারবার আপনাদের সামনে বলেছি যে মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন কাঠের পুতুল। তাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে একেবারে প্রধানমন্ত্রীর পদে কার্যত তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে যে পশ্চিমী দুনিয়া, ডিপ স্টেট, তাদের শর্তে মোহাম্মদ ইউনূসকে কাজ করতে হবে। সে কথা আপনাদের বিভিন্ন প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ইউক্রেন রাশিয়ার তুলনাও দিয়েছে। কিন্তু আজকে আপনাদের যে পরিসংখ্যানটা দেব, যে তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে, সেটা শুনলে আপনারা চমকে যাবেন। না, ওপার বাংলায় হিন্দুদের ওপর হঠাৎ করে এই আক্রমণটা হলো কেন? আন্দোলন তো চলছিল ছাত্রদের। তাদের দাবি ছিল যে চাকরির সংরক্ষণে মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশকে দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে। সেটা তো কবেই মিটে গিয়েছে, তার কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পুরনো নিয়ম বাতিল করে দিয়েছে। কিন্তু তারপরেও কেন বলুন তো, শেখ হাসিনা চলে যাওয়ার পরেও বাংলায় শান্তি এবং স্থিতিশীলতা ফিরল না? কেন হিন্দুদের ওপর চরম আক্রমণ নেমে আসলো বলুন তো? এই ছাত্র আন্দোলন যারা চাকরির সংরক্ষণ নিয়ে কথা বলছিলেন, তারা আজকে ভারত বিদ্বেষী কেন মন্তব্য করছেন বলুন তো? আপনাদের মনে হচ্ছে না এটা পুরো একেবারে সাজানো একটা নাটক? পশ্চিমী দুনিয়ার সাজানো নাটকে চরিত্রে অভিনয় করছে মোহাম্মদ ইউনূস এবং ওখানকার মৌলবাদী নেতৃত্বরা। যদি বিশ্বাস না হয়, আজকে আপনাদের সামনে একটা তথ্য প্রমাণ দিচ্ছি, দেখুন আপনারা। এই গত শুক্রবার ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশে চলতি বছরে হিন্দুদের ওপর হিংসার ঘটনা 2200টি, এবং তিনি এটাও জানিয়েছেন যে চলতি বছরে পাকিস্তানে হিন্দুদের ওপর হিংসার ঘটনা ঘটেছে 112টি। অর্থাৎ পাকিস্তানের মতো এইরকম হিন্দু বিদ্বেষী এলাকায়, এরকম মৌলবাদীদের এলাকায় যেখানে 112টির মতো হিন্দুদের উপর হিংসাত্মক ঘটনা ঘটেছে, সেখানে অতীতের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে 2200টিরও বেশি হিন্দুদের ওপর আক্রান্তের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, তিনি কি বলছেন জানেন? বিদেশ মন্ত্রকের তথ্য বলছে যে 2022 সাল, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার 2 বছর আগে বাংলাদেশে হিন্দুদের ওপর 47টি অত্যাচারের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। 2022 সালে মাত্র 47টি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। সেখানে ঠিক তার পরের বছর 2023 সালে, তখনও শেখ হাসিনা রাজত্বে ছিলেন, তখন 302টি অত্যাচারের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। আর 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে 2220টি। অর্থাৎ 2022-এ 47, 2023-এ 302 এবং 2024-এ 2200টি। ভাবতে পারছেন আকাশ এবং পাতালের তফাৎটা কি করে হলো বলুন তো? দেখুন, 19-20 তফাৎ হতেই পারে, কিন্তু এইভাবে হঠাৎ করেই হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এতটা জাম্প করে গেল, এতটা লাফিয়ে বৃদ্ধি হলো। এটা কি আপনারা মনে করেন যে এটা একটা সংগঠিত যদি অপরাধ না হতো, এটা একটা সুনির্দিষ্ট যদি প্ল্যান বা পরিকল্পনা না হতো, তাহলে এই ঘটনা কখনোই হতো না। রাজ্য জুড়ে এইভাবে হিন্দুদের ওপর আক্রমণ ছড়িয়ে পড়তো না। সেটা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমিত থাকতো, যেমনটা প্রত্যেক বছর বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু তা বলে 2024-এ সমস্ত রেকর্ডকে ভেঙে কেন 2200টির মতো হিন্দু অত্যাচারের ঘটনা নথিভুক্তিকরণ করা হলো? এমনকি পাকিস্তানের থেকেও যেটা যেটা অন্তত 100-200 গুণ বেশি। ভাবতে পারেন, পাকিস্তানে হিন্দুদের উপর যতটা অত্যাচার হয়, তার থেকে 100-200 গুণ বেশি অত্যাচার হয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন থাকাকালীন। তাহলে এবার কি আপনাদের একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছেন আপনারা যে মোহাম্মদ ইউনূস একজন কাঠের পুতুল ছাড়া কিছুই নয়? অনেক কিছু প্রলোভনের কাছে তিনি মাথা নত করে একদিকে শান্তিতে নোবেল পুরস্কারের মতো তাকে দারুণ পুরস্কার দেওয়া হয়েছে, যদিও তিনি একজন ব্যবসায়ী ছিলেন, গ্রামীণ ব্যাংক তিনি তৈরি করেছিলেন, একজন সুদখোর, মোটা টাকা গরিবদের কাছে রক্ত চুষে নিতেন। সেই সুদখোর একজনকে কেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো, এই প্রশ্নের উত্তরটা কি এখন পাচ্ছেন? কেন তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে নিয়ে আসা হলো? এবং আপনাদের এটাও বলেছি যে কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। তিনি এটাও বলেছেন যে অতীতের সমস্ত তিক্ততা ভুলে, 71-এর যুদ্ধের আগের সমস্ত স্মৃতি ভুলে আবার দুই দেশ কাছাকাছি আসতে চায়। এই দুই দেশের মতামত, দুই দেশের রাষ্ট্রনেতা তারা বলেছেন। এটা আপনারা মনে করেন যে এইটা শুধুমাত্রই পাকিস্তান এবং বাংলাদেশের তাদের স্বাধীন চিন্তা? এর পেছনে পশ্চিমী দুনিয়ার কোনো হাত নেই?
আসলে একটু যদি খেয়াল করে দেখেন যে পাকিস্তান অনেকদিন আগে চীনের কাছে আত্মসমর্পণ করে গিয়েছে, বাকি ছিল বাংলাদেশ। বাংলাদেশ এখনো পর্যন্ত শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন অন্তত কোনো বৈদেশিক শক্তির কাছে তারা আত্মসমর্পণ করেনি। তারা এটুকু জানতো খুব বিপদের সময় তারা ভারতকে পাশে পাবে, ঠিক যেমন 1971 সালে তারা ভারতকে পাশে পেয়েছিল। সেই কারণে কোনো বৈদেশিক শক্তির পায়ে পড়ে যাওয়ার এখনো পর্যন্ত তাদের দরকার ছিল না। কিন্তু সেটাই পছন্দ হচ্ছিল না ডিপ স্টেট পরিচালিত পশ্চিমী দুনিয়ার কাছে, এবং সেই কারণেই একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূস তাদের পছন্দর একজন এজেন্টকে উপদেষ্টা হিসেবে একদিকে নিয়ে আসলেন। এবং তারপরেই আপনারা তথ্য হিসেবে দেখছেন যে কিভাবে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে গেল, শুধুমাত্র একটাই কারণে, যে ভারতকে একটু উস্কে দাও। ভারতে এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি রয়েছে তার নাম বিজেপি, এবং বিজেপি হিন্দুত্ববাদীতে শান দেয়। কাজেই হিন্দুদের ওপর হঠাৎ করে এই আক্রমণ বেড়ে গেলে নরেন্দ্র মোদী কিছুতেই চুপ থাকতে পারবে না, তাকে কিছু না কিছু পদক্ষেপ নিতেই হবে। যেমনটা এবিপি আনন্দের সুমন বলেন না মাঝে মাঝে, ঠিক সেই রকম যদি এবিপি আনন্দের সুমনের মতো করে নরেন্দ্র মোদী যদি কোনো একটা পদক্ষেপ নিতেন, তাহলে সেটাই হতো পশ্চিমী দুনিয়া বা ডিপ স্টেটগুলির পাতা ফাঁদে পা দেওয়া। সেই কারণেই আপনাদের সামনে বলছি যে এই মুহূর্তে আমাদের কিন্তু অত্যন্ত সন্তর্পণে চলতে হবে। একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বর্ডারগুলোকে ওপেন করে দিয়েছেন, দেশের সিকিউরিটির কথা যদি তিনি চিন্তা করতেন তাহলে বলুন তো কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় 72টি চেকপোস্ট এখনো পর্যন্ত ওপেন করে দিতে পারেন। বিশেষ করে মুর্শিদাবাদে এই আনসারুল্লাহ বাংলার সমর্থিত জঙ্গি গোষ্ঠীর দুই নেতাকে ধরার পরেও কেন মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত পাল্টাচ্ছেন না, এটা কি একবারও ভেবে দেখেছেন? ভোটের সময় আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা, 1000 টাকাটা 1500 হলো কিনা, সেইটা নিয়ে চিন্তায় থাকছেন। কিন্তু একবার কি ভেবেছেন যে ওপার বাংলার হিন্দুদের যা অবস্থা হচ্ছে, সেই পরিণতি আপনার আমার মধ্যে যদি হয়, নিজের পক্ষে আমার আপনার সন্তান সন্ততিদের জন্য যদি এই ঘটনা নেমে আসে আগামী কিছুদিন পর বা কয়েক বছর পর, যদি মোদী গভর্নমেন্টকে পিছন দিক থেকে ফেলে এই ডিপ স্টেটগুলো সাকসেস পেয়ে যায়, যদি রাহুল গান্ধীর মতো কোনো নেতৃত্বকে আমাদের দেশের চালিকা শক্তিতে বসিয়ে দেওয়া হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো নেত্রী ভারতের মূল পাওয়ারে যদি চলে আসে, তাহলে ভারতবর্ষের অবস্থা বাংলাদেশের থেকে করুণ হবে না, এটা কতজন বুকে হাত দিয়ে বিশ্বাস করেন, এটা আজকে আমার পর্বে লিখে আপনারা জানান। যে ধরুন এমন একটা দিন আসলো যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধী কিংবা অখিলেশ যাদব, সেদিন পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা আজকের ওপার বাংলার বাংলাদেশিদের হিন্দুদের মতো হবে না। এই কথা কি আপনারা বুক ঠুকে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? সেই কারণেই বারবার কিন্তু বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে আপনাদের রাজনৈতিক বলে মনে হতে পারে। হ্যাঁ, রাজনীতি তারা করছেন, তার কারণ সত্যগুলোকে তুলে ধরারও নামও রাজনীতি। আপনাদের বুঝতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর রাজনীতি সঠিক রাজনীতি, 72টা চেক পোস্ট জঙ্গিদের জন্য খুলে রেখে দেওয়াটাই সঠিক রাজনীতি, তাহলে নিশ্চিতভাবে ভোটের লাইনে গিয়ে সর্বাগ্রে তাদের ভোট দিতে ভুলবেন না। কিন্তু যে দল বারবার চোখে আঙুল দিয়ে বলছেন যে 72টি চেকপোস্ট ইমিডিয়েট বন্ধ করো, আসামে যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে সেই বিজেপি সরকারের এসটিএফ এর কাছে কি করে এই ইনফরমেশন আসছে মুর্শিদাবাদে ঘাপটি মেরে বসে রয়েছে দুই কুখ্যাত জঙ্গি, কেন এই ইনফরমেশনটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এসটিএফ এর কাছে আসছে না? এই প্রশ্নের উত্তরটা কি কখনো চেয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে কিংবা নিজের কাছে? সেই কারণেই বললাম যে যে ঘটনাটা আপনারা পরিলক্ষিত করছেন এটা পুরোটা স্ক্রিপ্টেড। তাই এই স্ক্রিপ্টের এই পাতা ফাঁদে যদি একবার নাক আমরা গলিয়ে দিয়েছি, নরেন্দ্র মোদীর একটা ভুল পদক্ষেপ পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করবে।